এই রাসেল, কোথায় যাচ্ছি? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব। তাদের সাথে দেখা হচ্ছে না, তাই আমি চলে যাচ্ছি তাদের কাছে। আচ্ছা ঠিক আছে, তুই এই বাটিটা নিয়ে গিয়ে তোর বড় মামিকে দিয়ে দিস। এখন না দিলে হয় না? না, তুই এখন নিয়ে যা, আর কালকে রাগিনীকে আমি আসতে বলছি বলিস। রাগিনী আসলে ভালো হবে, থাকে চালানো যাবে। হি হি হি। বাটিটা নিয়ে বাসা থেকে বের হয়ে বাইকটা নিলাম। তারপরে চলে আসলাম মামার বাড়ি। বাসার পাশে এসে দেখলাম রাগিনী ছাদে দাঁড়িয়ে আছে। বাইকটা গেটের সামনে রেখে বাসার ভিতরে ঢুকে পড়লাম। রাসেল, কেমন আছো? ভালো আছি মামি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মামার শরীর ভালো হয়ে গেছে তো? রুমে গিয়ে দেখে আসো। আমি মামার রুমে এসে দেখলাম মামা বিছানায় শুয়ে আছে। আমি মামার পাশে এসে বসলাম। হঠাৎ মামা চোখ খুলল। রাসেল, কেমন আছো? মামা ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা হলো কই। আচ্ছা, এখন কি ভালো আছো? ভালো আছি। আমি মামার কাছ থেকে বিদায় নিয়ে ছাদে আসলাম। ছাদে এসে আমি তো অবাক হয়ে গেছি। রাগিনী একটা ছেলের সাথে বসে বসে গল্প করতেছে। আমি যখন আসলাম তখন তো ছেলেটাকে দেখতে পেলাম না। তার মানে রাগিনী আমাকে জ্বালানোর জন্য ওই ছেলেটাকে ডেকে আনলো। আমি তো কম না। হেই রাগিনী, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ও হলো আমার বিএফ নীল। রাগিনী ছেলেটাকে হাত দিয়ে দেখিয়ে বলল। মুহূর্তের মধ্যে আমার মুখটা কালো হয়ে গেছে। ধ্যাত, আমার কেন খারাপ লাগতেছে। রাগিনী মনে হয় আমার সাথে ফান করতেছে, কিন্তু ফান করলে আমার খারাপ লাগতেছে কেন? হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। রাগিনী, তোমাকে কে কালকে আম্মু যেতে বলেছে? আচ্ছা ঠিক আছে, যাব। ও হ্যাঁ, আসল কথা তো থেকে গেছে। আই লাভ ইউ রাগিনী। মায়ের দিব কিন্তু। একটা পাপ্পি হলে হবে। হি হি হি। রাগিনী আমার দিকে রেগে আসতেছে, তাই আমিও এক দৌড়ে নিচে চলে আসলাম। বাইকটা স্টার্ট দিয়ে চলা শুরু করলাম। আপু এবং নীলের কথা। আচ্ছা, রাসেল তোমাকে আই লাভ ইউ কেন বললো? আরে রাসেল ফাজিল, তাই সব সময় আমাকে ডিস্টার্ব করে। ওইগুলো আমাকে সেই সব সময় বলে। প্রায় প্রতিদিন আমাদের বাসায় আসে, প্রতিদিনই বলে। সেই আমাকে 1 বছর ধরে বলতেছে। কিছুক্ষণ পরে চা আনলো। চা শেষ করে নীল বাসায় চলে আসলো। আমি বাইক চালাচ্ছি আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। কখনো ভাবি নাই রাগিনীর বিএফ আছে। রাগিনীকে আমি অনেক ভালোবাসি। প্রতিদিন রাগিনীকে আমি আই লাভ ইউ বললাম। প্রায় 1 বছর ধরে আপুকে আই লাভ ইউ বলতেছি। কোনো না কোনো সময় থাপ্পড় দেয়, আবার কোনো না কোনো সময় কান ধরে রাস্তার মাঝে দাঁড় করিয়ে রাখে। ধ্যাত, আমি কেন কান্না করতেছি? আপু, ও মনে হয় আমার সাথে ফান করেছে। তারপরে বন্ধুদের কাছে চলে আসলাম। তাদের সাথে গল্প করতেছি, তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতে ডিনার করার জন্য মা ডাক দিল। রুম থেকে বের হয়ে মা এবং বাবার সাথে বসে ডিনার করলাম। তারপরে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যখন রুম থেকে বের হব, তখন কারোর সাথে যেন ধাক্কা খেলাম। আমি তাকিয়ে দেখলাম এটা তো রাগিনী। খাইছে আজকে আমাকে রাগিনী। সেই যখন পড়ে যাবে তখন আমি তাকে ধরে ফেললাম। হঠাৎ আমার চোখ দুইটা তার ঠোঁটের দিকে গেল। সেই তার ঠোঁটে গোলাপি লিপস্টিক দিল। আমার দুই নয়ন শুধু তার ঠোঁট দুইটি দেখতে চাচ্ছে। তার ঠোঁটে লোভটা সামলাতে পারতেছি না, তবুও নিজেকে অনেক কষ্টে রাখলাম। সেই যে এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ঘোর কাটলো রাগিনীটাকে। ওই ছাড়বি নাকি মায়ের খাবি? আমি রাগিনীকে ছেড়ে দিলাম। রাগিনী ধপাস করে ফ্লোরে পড়ে গেছে। ও মা, কুমড়ো চলে গেছে রে। রাগিনী চিৎকার দিয়ে বলল। আমি তাকিয়ে দেখলাম রাগিনী ফ্লোরে পড়ে আছে। সাথে সাথে নিচ থেকে মা চলে আসলো। ওই মামুনি, কি হলো? চিল্লালি কেন? মা, তোমার ছেলে আমাকে ফ্লোরে ফেলে দিয়েছে। কি, তার এত বড় সাহস আমার মামুনিকে ফ্লোরে ফেলে দিয়েছে?
আজ তার আজকের খাবার বন্ধ। মা কথাটা বলতে বলতেই রাগিনীকে ফ্লোর থেকে উঠালো। মা, এমন কাজ করো না, আমি না খেয়ে থাকতে পারবো না। যখন আমার মামুনিকে ফ্লোরে ফেলেছিলি তখন তুই ভেবে ফেললি না কেন? দেখলাম রাগিনী হাসতেছে, আবারও তার হাসির প্রেমে পড়ে গেলাম। মা তাকে নিয়ে চলে গেছে। আমিও ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। তারপর রাগিনী 1 কাপ কফি নিয়ে ছাদে উঠল। আমিও তার পিছু পিছু উঠলাম। তারপরে সেই বসে বসে কফি খাচ্ছে। এই মেয়ে এত কিপটা কেন? আমাকে একবারও বলে নাই এই নে খা। তারপরে রাগিনী কিসের জন্য নিচে গেছে? সুযোগ কি বারবার আসে? সুযোগ একবার আসে। একবার সুযোগকে কাজে লাগাতে হয়। আমিও কফির মগটা হাতে নিয়ে খাচ্ছি। মগে তার লিপস্টিক লেগে আছে। আহ, প্রিয় মানুষ, ঠোঁটের ছোঁয়া। আজ প্রথম কফি খাচ্ছি। এটা একটা ভালো লাগার মুহূর্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ রাগিনী আশায় তার পায়ের শব্দ পাচ্ছি। আমিও মগটা রেখে দিলাম। তারপর নিজেকে স্বাভাবিক করলাম। রাগিনী এসে কফির মগটা হাতে নিল। তারপরে বলল, আমার কফি খেয়েছো কেন? আমি কফি খেয়েছি। কে বলেছে তোমাকে? ওই তোকে না বললাম আমাকে তুমি করে বলবি না, আমাকে আপনি করে বলবি। আমি তোর বড়, ভুলে যাস না। ভালোবাসার মানুষকে কি আপনি করে বলা যায়? ছোট করে বললাম। ওই তোকে না বললাম আমাকে বিড়বিড় করে কিছু বলবি না। আচ্ছা যাই হোক, কফি কেন খেয়েছিস বল। আমি কেন তোমার কফি খেতে যাব? আমি তো আমার মতো দাঁড়িয়ে আছি। তুই তোর মতো দাঁড়িয়ে আছিস তাই না? তাহলে তোর মুখে লিপস্টিক লেগে আছে কেন? এই রে, তাড়াতাড়ি করতে গিয়ে লিপস্টিক মোছার কথা ভুলে গেছি। এখন কি করে ফাঁকি দেব? এটা তো মা লিপস্টিক দিচ্ছিল, ওইখান থেকে লেগেছে। আমাকে মিথ্যা কথা বলা, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আমার কাছে এসে কলা ধরে দিল 2টা থাপ্পড়। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছি। রাগিনী ছাদ থেকে নেমে যাচ্ছে। রাগিনী, আমি তোমাকে ভালোবাসি। আমার দিকে একবার তাকিয়ে ছাদ থেকে নেমে গেছে। চলুন আপনাদেরকে পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম রাসেল মাহমুদ নিলয়। এতক্ষণ যার হাতে থাপ্পড় খেলাম সেই হলো আমার রাজকুমারী। তার পিছনে প্রায় 1 বছর 3 মাস 12 দিন পড়ে আছি। প্রতিদিন আই লাভ ইউ বলি, কিন্তু তার পরিবর্তে তার কাছ থেকে পুরস্কার হিসেবে 2টা করে থাপ্পড় পাই। এমন কোনো দিন নেই তার কাছ থেকে থাপ্পড় খাই না। তার হাত থেকে প্রতিদিন থাপ্পড় খাওয়া আমার জন্য একটা নিয়মিত ব্যায়াম হয়ে গেছে। সেই আমার মামা মেয়ে দেখতে মাশাল্লাহ তামিল সিনেমা হিরোইন। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। তার নাম ঈশিতা জাহান রাগিনী। সেই আমার 1 বছর সিনিয়র। শুধু আমি ছাড়া কলেজের সবাই তার উপর ক্রাশ খাইছে, কারণ আমি তার উপর অনেক আগে ক্রাশ খাইছি। তার নামের সাথে তার কিছু অপশন মিল আছে। হি হি হি। তার নাম রাগিনী নামের পাশাপাশি সে অনেক রাগী এবং বদমেজাজি। কলেজে যে প্রপোজ করে সেই তার হাত না হলে পা ভেঙে দেয়। আমার কথা তো বলতে হয় না, আমার কাল 2টা লাল করে দেয়। হি হি হি। তার বাবা অনেক টাকা, বলতে গেলে শিল্পী প্রতির একমাত্র মেয়ে রাগিনী। নিচে চলে আসলাম। তারপরে দেখলাম রাগিনী নিচে নেই, হয়তোবা বাসায় চলে গেছে। আমিও রুমে চলে আসলাম। হঠাৎ মোবাইল বেজে উঠলো। রিসিভ করে যা শুনলাম, কলটা দিয়েছে মামি। হ্যালো, আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? সালামের জবাব নিয়ে বলল, এই তো বাবা, ভালো আছি। একটু বাসায় আসতে পারবে? কেন, কি হয়েছে মামি? তোমার মামাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, পাটা ফুলে গেছে তাই। মামাকে আনতে হবে না, আমি ওষুধ নিয়ে আসতেছি। ফোনটা কেটে দিয়ে বাসা থেকে বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম। ফার্মেসিতে এসে মামার জন্য ওষুধ নিলাম, তারপরে কিছু ফলমূল নিলাম। তারপরে বাইক নিয়ে সোজা মামার বাসায় চলে আসলাম। বাইকটা বাসার সামনে রেখে ভিতরে ঢুকে পড়লাম। মামিকে গিয়ে ওষুধগুলো দিলাম। তারপরে আমি ছাদে এসে দেখলাম রাগিনী আর ওই ছেলেটা বসে বসে কিসের যেন কথা বলতেছে। আমি সিঁড়ি দিয়ে উঠতে বুঝতে পারলাম তার টাকার কথা বলতেছে। রাগিনী, আমার কিছু টাকা লাগবে। বলো কত টাকা দিতে হবে? 3 লক্ষ হলে হবে। এটা কোনো কথা হলো? তারপরে আমি ছাদে উঠে গেলাম। ছেলেটা আমার দিকে বড় বড় চোখে তাকালো,
বুঝতে পারলাম ছেলেটা ভয় পেয়েছে। তুমি এখানে বসো, আমি চেকটা নিয়ে আসি। কথাটা বলে রাগিনী নিচে চলে গেছে। ওই শালা মামার টাকাগুলো কি তোর বাপে কামাইছে? যে টাকাগুলো তুই নিয়ে যাইবি, এখন এই ছাদ থেকে এই মুহূর্তে চলে যাবি। যদি কথাগুলো রাগিনীকে বলিস তাহলে তোর হাত পা ভেঙে দিব। কথাটা যেন মনে থাকে। ছেলেটা মাথা নিচু করে চলে গেছে। কিছুক্ষণ পরে রাগিনী আসলো। ওই নীল কোথায়? আমি কিভাবে বললো, সেই তো চলে গেছে। তুই তাকে কিছু বলেছিস? তা না হলে সে কেন চলে যাবে? বল, তুই কি বলেছিস? আমার শার্টের কলার ধরে বলল। আমি আবার কি বললাম? মনে হয় তা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ আছে, সেই জন্য চলে গেছে মনে হয়। সে যদি তোর কথা কিছু বলে তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে চলে গেছে। এই মেয়ে কি আমার ভালোবাসা বোঝে না? কেন সে আমাকে সবসময় অবহেলা করে? আমি কি তার ভালোবাসার যোগ্য নই, নাকি সেই আমার ভালোবাসার যোগ্য নয়? মনে মনে কথাগুলো ভাবতেছি। ছাদ থেকে নেমে চলে আসলাম। যখন বাসা থেকে বের হতে যাব তখন মামি বলল, কিছু খেয়ে যা, আর ওষুধের টাকাগুলো নিবি না? এটা কোনো টাকা হলো? টাকা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। আর মামা পা ভালো হলে আমাকে বলিও। আর অফিস কে দেখতেছে? আচ্ছা আমি আছি, আবার কাল থেকে কলেজ খোলা। বাইকটা নিয়ে সোজা বন্ধুদের কাছে চলে আসলাম। এইখানে এসে আরেক কাণ্ড হলো। পাশ থেকে রবি বলে উঠল, কে আর পারবে রাগিনী ছাড়া? সেই শুধু রাগিনী রাগিনী বলে পাগল হয়ে গেছে। যে মেয়ে তাকে অবহেলা করে, তুই কেন তার পিছনে পড়ে আছিস? আমি গালে হাত দিলাম। বুঝতে পারলাম সকালে থাপ্পড়টা এখনো দাগ লেগে আছে। মামা, অপেক্ষার ফল একটু ভালো হয়, তা তো তোরা ভালো করে জানিস। বেশি অপেক্ষা করলে নিজে বুড়ো হয়ে যাবে, তখন বিয়ে করার মতো কাউকে খুঁজে পাবি না। তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। রাগিনী নীলকে কল দিল। প্রথমবার রিসিভ করে নাই, দ্বিতীয়বারও রিসিভ করে নাই, তৃতীয়বার রিসিভ করলো। হ্যালো, তুমি চলে গিয়েছো কেন? নীল চুপ করে রয়েছে। কি হলো, কথা বলো। রাসেল খারাপ খারাপ কথা বলে তাড়িয়ে দিয়েছে, আর আমার নাকি হাত পা ভেঙে দেবে যদি তোমার সাথে কথা বলি। কি? এই ফকিন্নির বলার এত বড় সাহস? যার কি পরনের কাপড় আছে কি নাই, সেই তোমাকে তাড়িয়ে দিয়েছে কাল সকালে? কলেজের সবার সামনে তাকে আমি কি করে দেখতে পাবে? এখন ওই পার্কে চলে আসো। আচ্ছা ঠিক আছে, টাকাটা যদি... টাকার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিয়ে এসো, যাও। তারা ফোনটা কেটে দিল। আমি আড্ডা শেষ করে বাইকটা নিয়ে চলে আসতেছি। পার্কের সামনে এসে তো আমি অবাক হয়ে গেছি। আমাদের বাসায় আসতে একটা পার্ক পিছিয়ে ফেলে আসতে হয়। ছি ছি ছি, রাগিনী এত খারাপ পেয়ে আমি কি না এই মেয়েকে এতদিন ভালোবেসে গিয়েছি। ছি ছি ছি, আমার ভাবতেও গাটা ঝিম করে ওঠে। এটা কি ভিডিও করব না? না না, এটা ভিডিও করলে মামার মান সম্মানটা মাটিতে মিশে যাবে। বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। অচিন নাম্বার থেকে একটা কল আসলো। কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছে? আমি নীল। তো ফোন কেন দিয়েছি? ব্রো, এত রাগলে? আসল কথা কিভাবে বললো? কি আসল কথা? আর আমার নাম্বার কোথায় পেলি? তোর নাম্বার তো তোর বন্ধুর কাছ থেকে নিয়েছি। শুন, তোকে একটা প্রুফ দিই। এটা শুনে শুধু তুই হাসবি। হা 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 হা। সে কি, তার নিজের মামার মেয়ে তাকে ফকিন্নি পোলা বলল? আরে অনেক কিছু বলল, আমি তোকে পাঠাচ্ছি, শুন তো। তারপর আমাকে নীল অডিও রেকর্ডটা দিল। আমি তো অডিও রেকর্ডটা শুনে পোড়াত হয়ে গেছি। এটা কিভাবে বলতে পারলো রাগিনী? আমার তো বিশ্বাসও হচ্ছে না। তার মানে রাগিনী আমাকে সত্যি কথা বলেছিল, নীল তার বয়ফ্রেন্ড। এই মেয়ে পিছনে আর ঘোরা যাবে? সেই যখন আমার ভালোবাসা বুঝতেছে না, তখন আমি তাকে বিরক্ত বা ডিস্টার্ব করে কী লাভ? সেই তার মতো চলুক, আমি আমার মতো নিজেকে ফুটিয়ে তুলি। কাল সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখতে পেলাম রাগিনী আমার কাছে এসে ঠাস ঠাস ঠাস। আমি তো রাগিনী কাণ্ড দেখে অবাক হয়ে গেছি। কলেজে সবার চোখ আমাদের দিকে, এইভাবে মারা কাহিনীটা কি? রাগিনী নীলকে হাত ধরে টেনে এনে বলল, তুই কালকে নীলকে খারাপ কথা বললি কেন? আমি কেন তাকে খারাপ কথা বলতে যাব? তুই বলিস নাই তাকে খারাপ কথা? আমি কেন তাকে খারাপ কথা বলতে যাব? এই নীল কি বলেছে সবার সামনে বলো?
তুই আমার হাত পা ভেঙে দিবি বলিস নাই? তারপর গুন্ডা দিয়ে আমায় মার খাওয়াবি বলিস নাই? আর ওই বাসায় না যেতে বলিস নাই? ওই ফকিন্নির পোলা, তোরে আজকে আমি বলতেছি, তোকে যেন আমাদের ত্রিসীমানের ভেতরে না দেখি। আর হ্যাঁ, আমার পেছনে যদি আর কোনো দিন দেখি না, তাহলে তোকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কথাটা বলে রাগিনী চলে গেছে। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। সে আমার ফকিন্নি পোলা বলল, ড্যাড এটা তো স্বাভাবিক। আমি তো নীলেরটা ভুয়া মনে করছি। এখন তো ডিজিটাল যুগ, সব কিছু চেঞ্জ করা যায়। আমি কি স্বপ্নের মাঝে আছি? যাকে এতটা ভালোবাসি সেই কিনা আমাকে কলেজের সবার সামনে অপমান করলো। হায় রে ভালোবাসা! হঠাৎ আমার পাশে বন্ধুরা আসলো। কিরে শালা, এখন মজা লাগতেছে তাই না? আরে লাগবে না কেন, সেই তো তোর মামাতো বোন থাকে। এই কথাগুলো ফোন করে বলেছে। কতবার বলেছি ওই মেয়ের পিছন ছেড়ে দে, কিন্তু তুই সবসময় তার পিছন লেগেই আছিস। এইবার তো নিজেকে একটু চেঞ্জ কর, না হলে যে তোকে অপমান হতে হবে। আমি শুধু চুপ করে সবার কথা শুনে যাচ্ছি আর যা ইচ্ছে তাই বলতেছি। কথা শেষে বললাম, তোদের কথা শেষ হলো? এই কি, তোকে এতবার বললাম, তোর গায়ে একটাও লাগে নাই? আরে লাগবে কি করে? তাকে তো হরিণের মাংস খাওয়াই নাই যে তার গায়ে লাগবে। আমি তাদের কথা না শুনে বাসায় চলে আসলাম। রাগিনী এমন না করলেও পারতি রাসেলের সাথে। তুই জানিস না এই ফকিন্নির পোলা নীলের সাথে কি করেছে? আর তোকে সেই ভালোবেসে সেই জন্য সেই নীলকে বকা দিয়ে মনে হয় সেই ফকিন্নি পোলা হয়ে। তোর মা তোর কিছু হচ্ছে ভালো করে ভেবে দেখ, দেখবি একদিন তুই তার কাছে ঠিকই যাবি। কথাটা মনে রাখিস তুই। আর হ্যাঁ, যে নীলের জন্য তুই রাসেলকে কলেজের সবার সামনে অপমান করলি না, দেখবি একদিন ওই নীল তোকে ধোকা দিয়ে তোকে ছেড়ে চলে যাবে। কথাটা ভালো করে শুনে রাখ। একটা কথা শোনো, কাজে আসবে। কি করি নাই সেই তোদের জন্য? তোর বাবা ওষুধও এনে দিয়েছে, কোনো টাকা নিয়ে নাই। তাহলে ফকিন্নি বলা কে হলো? তোদের বাসায় সবাই নাকি রাসেল। আর তোর বার্থডেতে তোকে কেমন ভালো ভালো দিন উপহার দিয়েছে, কিন্তু এই নীল তোর কাছ থেকে কালকেও 3 লক্ষ টাকা নিয়েছে। তুই কিভাবে জানিস নীল আমার কাছ থেকে টাকা নিয়েছে? হাসালি, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি জানবো না তো কে জানবে? আর টাকাটা কেন নিয়েছে জানিস? না তো। টাকাটা নিয়েছে তোর মতো আরেকটা মেয়েকে পটানোর জন্য, আর তার প্ল্যান ওটাও জানি। সেই আবার কি প্ল্যান করলো? কিছুদিন তোর কাছ থেকে টাকা নিয়ে তারপর তোর শরীরে সেই লোটে নিবে, তারপর তোকে ছেড়ে দিয়ে সেই চলে যাবে। আর তোর বাবাকে অ্যাক্সিডেন্ট কে করেছে জানিস? না তো, বাবা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। না, তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই, তোর বাবাকে নীল মারতে চেয়েছে। অ্যাক্সিডেন্ট হবার পর নীল কি তোর বাবার সামনে একবারও গিয়েছে? না, যায় নাই। এখন তুই নিজে বোঝকে। কিন্তু তুই কিভাবে জানলি? তোর বাবা নীলের প্ল্যানের কথা জানতে পারে, সেই জন্য নীল তোর বাবাকে মারতে চেয়েছে। আমাকে আঙ্কেল বলেছে। ক্লাস করবি নাকি বাসায় চলে যাবে? আমি ক্লাস করব না। নীলা রাগিনীকে জিজ্ঞেস করলো। রাগিনী রিক্সা একটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি বাসায় এসে মা বলল, কি হলো বাবা, বাসায় চলে আসলি যে? আরে মা, আমি তো ফকিন্নি পোলা, আমার কি কলেজে যাওয়া মানায়? ছোট করে বললাম। আর তোর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে কেন? কিছু না মা, আমার ভালো লাগতেছে তাই চলে আসলাম। আসার সময় পড়ে গিয়েছিলাম তাই হালকা লাগছে। চল চল, ঠোঁটে ওষুধ লাগিয়ে দিই। না মা থাক, আমি লাগাতে পারবো। আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো ফ্রিজ থেকে। তারপরে রুমে এসে দরজাটা লাগাই দিলাম। তারপরে ইচ্ছে মতো কাঁদলাম। এর আগে আরও কেঁদেছিলাম, কিন্তু এইবারের মতো না। আজকে বেশি কষ্ট লাগতেছে। মা দরজা ঠকঠক করতে চোখের পানিটা মুছে পানির গ্লাসটা নিলাম। তারপরে পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ রাগিনী তার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। তার হাতে আমার ঠোঁটে রক্ত লেগে আছে। সে ভাবতেছে না জানি বোকা ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। তারপরে বাসায় চলে আসলো, ব্যাগটা মেলা মেরে তার বাবার কাছে আসলো। আব্বু, তোমাকে নীল মারতে চেয়েছে, আমাকে বলো নাই কেন? তুই কষ্ট পাবি সেই জন্য বলি নাই। কোনো বাবা চায় না তার ছেলে মেয়ে কষ্ট পাক। আর তাছাড়া রাছেল না বলতে মানা করেছে।
তুই খুশি থাকলে নাকি পরিবার সবাই খুশি থাকবে, সেই জন্য আমাকে না বলতে মানা করছে। রাগিনী তার বাবার কথা শুনে অবাক হয়ে গেছে। রাসেল আমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমি কি করলাম? তাকে সব সময় অবহেলা করলাম। আজ আরও কলেজের সবার সামনে তাকে অপমান করলাম। এটা আমি কি করেছি? সেই আমাকে ক্ষমা করবে? সে কি আমাকে ক্ষমা করবে? এখন কল দিয়ে দেখি। থাক, সেই কাল আমার কাছে চলে আসবে। তাকে অনেকবার থাপ্পড় দিয়েছিলাম, সেই তার পরের দিন আবার আমাকে জ্বালায়। কালকে সকালে রাসেলের কাছে ক্ষমা চেয়ে নেব। এখন নীল থেকে টাকা বের করতে হবে, কোনো একটা প্ল্যান তো করতে হবে। তা না হলে আমার টাকা সব ওই ফকিন্নির পোলা খেয়ে ফেলবে। নীলের কথা ভাবতে ভাবতে নীল আমাকে কল দিল। বাবুনি, কেমন আছো? বাবু, ভালো নেই। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমার না 4 লক্ষ টাকা লাগবে বাবু। টাকা তো তোমার আব্বুর কাছে, তাহলে আমার কাছ থেকে নিচে যাচ্ছে কেন? আমি আমাদের কথা বাসায় জানিয়েছি, আর বাবাও রাজি হয়ে গেছে। কিন্তু কি বাবুনি? বাবা বলল যদি নীল তোকে আজকের ভেতর 4 লক্ষ টাকা দিতে পারে, তাহলে তোর আর নীলের সাথে বিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই। এখন কি করব বলো বাবু? চিন্তা করো না, আমি বিকালে তোমার কাছে টাকা নিয়ে আসবো। নীল খুশি হয়ে মনে মনে বলতেছে, আমার প্ল্যান কাজ করতেছে। এই সুযোগ তোমার বাবার টাকাগুলো নিয়ে নেব। তারপর ফোনটা কেটে দিল। বিকালে নীল টাকা নিয়ে আসলো রাগিনীর বাসার সামনে। নীল রাগিনীকে টাকার ব্যাগটা দিল। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। তারপরে রাগিনী বাসার ভিতরে এসে তার ভাড়া করা গুন্ডাগুলোকে নিয়ে বের হলো। তারপরে গুন্ডাগুলো সবাই নীলকে গিয়ে ধরলো। নীল তো রাগিনীর কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেছে। নীল ভাবতেছে, তার মানে কি রাগিনী আমার প্ল্যান জেনে গেছে? এটা কিভাবে হয়? আমার প্ল্যান তো তোর বাবা ছাড়া কেউ জানে না। তাহলে কি তোর বাবা প্ল্যানটা বললো তাকে? এই রাগিনী, হচ্ছেটা কি? কি হচ্ছে বুঝতে পারিস নাই? হকি স্টিকের ডান্ডা দিয়ে নীলের পায়ে দিল একটা বাড়ি। নীল হাঁটু গিরে মাটিতে পড়ে গেছে। তোর মিথ্যা কথার জন্য আমি রাসেলকে কলেজের সবার সামনে অপমান করলাম, আর তুই আমার বাবাকে রোড অ্যাক্সিডেন্ট করেছিস। আমার বাবা তোর প্ল্যান জেনে গেছে, সেজন্য মারতে চেয়েছিস। কিন্তু এই কথাগুলো আমাকে বাবা বলে নাই। তুই অবশ্য অবাক হয়েছিস, তাই না? অবাক হওয়ার কথা, কারণ আমার বাবা কথাগুলো আমাকে না বললে আমি কিভাবে জানলাম? এই প্রশ্নটা তুই মনে মনে ভাবতেছিস, তাই না? শোন তাহলে, এই কথাগুলো আমার বান্ধবী আমাকে বলেছে। তারপরে রাগিনী ইচ্ছে মতো নীলকে মারলো। তারপরে গুন্ডাগুলোকে বলল, এই তোদের যা যা ভাঙতে বলেছি তোরা তাই ভাঙ, পরে তাকে রাস্তার উপর ফেলে দিয়ে চলে যাস। এই নে তোদের টাকা। তারপরে রাগিনী কথা মতো নীলকে তার হাত পা ভেঙে দিল। পরের দিন, এই রাসেল উঠ, কলেজ যাবি না? মা, ফকিন্নির পোলারা কলেজে যায় নাকি? ফকিন্নির পোলারা তো বাসায় বসে বসে কাজ করে। এই ঘুমের মধ্যে এই সব আবল তাবল কি বলছিস? মা, কি হয়েছে? কলেজ যাবি না? ভালো লাগতেছে না, যাব না। মা আমার কপালে হাত দিয়ে দেখলো, হয়তোবা মা ভাবতেছে আমার গায়ে জ্বর আসলো। মা কিছু বুঝতে না পেরে চলে গেছে। আমিও আবার ঘুমের রাজ্যে ফিরে গেলাম। রাগিনী কলেজে গিয়ে তার ক্লাসরুমে চলে গেছে। কলেজ ছুটির পরে সেই ভাবতেছে প্রতিদিনের মতো আজকেও রাসেল তাকে ভালোবাসে কথাটা বলবে, কিন্তু তার ধারণাটা ভুল ছিল। রাসেল আজ কলেজে আসে নাই। এই যে রাগিনী, এইদিকে ওইদিকে কি খুঁজছিস? পিছন থেকে নীলা বলে উঠলো রাগিনীকে। রাগিনী নীলার কথা শুনে চমকে উঠলো। কই কিছু না। তোকে বলতে হবে না, আমি জানি তুই রাসেলকে খুঁজছিস। তুইও তাকে ভালোবেসে ফেললি এই একদিনের মধ্যে। আমার তো বিশ্বাস হচ্ছে না। এই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওরে বাবারে, যাকে ভালোবাসিস তার কথা বললেও রাগ করতে হয় বুঝি? তুইও না সিরিয়াসলি কথায় কথায় ফান করতে পারিস বটে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন ভালোবেসে কি হবে, যখন সেই তো পিছু পিছু আটার মতো লেগেছিল, তখন তো তার ভালোবাসা কোথায় হারিয়ে গিয়েছিল। যাই হোক, এত কথা তোকে বলে কোনো লাভ নেই। তুই তো আবার সত্যিকারের ভালোবাসাও বুঝিস না। আমি এখন বাসে যাব, তুই কি যাবি? চল। তারপরে তারা রিক্সা নিয়ে বাসে চলে আসলো। বিকালে, রাগিনী আজকে রাসেল আসে নাই কেন? রাগিনীর মা বলল।
রাগিনী তার মার কথা শুনে অবাক হয়ে গেছে। অবাক হওয়ার কথা, রাসেল রাগিনী বাসায় আসে তো রাসেলের একটা নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছিল রাগিনীর বাসায় আসার। হয়তো মার তার কোনো কাজ আছে। রাগিনী মিথ্যা কথা বললো তার মাকে। রাগিনী জানে রাসেল কেন তাদের বাসায় আসতেছে না। না, তুই কল করে দেখ, তার কাজ থাকলেও সেই প্রতিদিন বাসায় আসতো। রাগিনী তার মার কথা মতো রাসেল মোবাইলে কল দিল, কিন্তু মোবাইল বন্ধ। হয়তো মা তার কোনো কাজ আছে। মা সেই নাকি নানু বাসায় গিয়েছে। রাগিনী মিথ্যা কথা বলল। আচ্ছা ঠিক আছে। তারপরে নীলাকে ডেকে নিয়ে রাসেলের বন্ধুদের কাছে চলে আসলো। ওইখানে এসে রীতিমতো নীলা অবাক হয়ে গেছে। এইখানে তো রাসেলও নাই, তাহলে সেই কোথায় গেছে? এই রাফি, রাসেল কোথায়? কাল থেকে দেখতে পারছি না আপু। রাগিনী রাসেলের বন্ধু রাফিকে বলল। ওইখান থেকে চলে আসলো তারা। বাসায় এসে রাগিনী ভাবতেছে তার মোবাইলও বন্ধ, তাহলে সে গেছে কোথায়? পরের দিন কলেজে গিয়ে দেখলো আজকেও রাসেল কলেজে আসে নাই। এইদিকে নীলেরও কোনো খোঁজ খবর নেই। হয়তোবা তাকে হাত পা ভেঙে দিয়ে কথাটা ভাবতে রাগিনীর মুখে হাসি বের হলো। রাসেলের কথা কারো কাছ থেকেও কিছু জিজ্ঞেস করতে পারতেছে না। এমন করে 5 দিন চলে গেছে, রাসেল কোনো খোঁজ খবর নেই। রাগিনীও তার ফুফের বাসায় গিয়ে দেখে নাই রাসেল কোথাও। আজকে সেই ডিসিশন নিয়েছে, সেই রাসেল বাসায় যাবে। যেই ভাবা সেই কাজ। রাসেলের বাসায় আসার জন্য রেডি হয়ে বের হয়ে পড়লো। এই রাসেল, তোর কি হয়েছে বলতো? আজ 5 দিন ধরে কলেজে যাচ্ছিস না। তার চেয়ে বড় কথা হলো বাসা থেকে বের হচ্ছিস না। তোর কি হয়েছে বলবি? বাবা, আমার তেমন কিছু হয় নাই, আসলে ভালো লাগতেছে না, তাই বের হতে মন চাচ্ছে না। শোন, তোকে দেখার জন্য প্রায় 5 বার ডাক্তার আনলাম, কিন্তু তুই নিজেকে দেখতে দিস না। শোন বাবা, অন্য একটা মেয়ের জন্য তুই আমাদেরকে কেন কষ্ট দিচ্ছিস? দেখ, তোর মা 2 দিন হচ্ছে তোর জন্য কিচ্ছু খাচ্ছে না। তুই এখন নিজেকে চেঞ্জ কর, তাহলে দেখবি সবগুলো আগের মতো হয়ে যাবে। শুধু আফসোস করবে ওই মেয়েটি। আব্বুর কথা শুনে অবাক হয়ে গেছি। মা আমার জন্য খাবার খায় নাই 2 দিন, এটা আমি কি করলাম না আমার চেঞ্জ হতে হবে? আব্বু তো ঠিকই বলেছে, আমি কেন অন্য একটা মেয়ের জন্য নিজের পরিবারকে কষ্ট দিব? যেই মেয়ের পিছনে প্রায় 1 বছরের চেয়ে বেশি লেগে থাকলাম, সেই মেয়ে তো আমার ভালোবাসা বুঝতে পারলো না। আমার মা বাবা তো আমাকে পাগলের মতো ভালোবাসে, তাহলে আমি কেন তাদেরকে কষ্ট দিব না? নিজেকে পাল্টাতে হবে। ওই রাসেল, কি ভাবতেছিস? চল খাবার খাবো। তারপরে আব্বু আর আম্মু সাথে টেবিলে বসে পড়লাম। মা আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, আর মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আরে মা, কাঁদছো কেন? আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। তারপরে মা চোখ থেকে পানি মুছে নিয়ে খাবার শেষ করলাম। রুমে এসে রেডি হয়ে বের হতে যাব, তখন আমি তো অবাক হয়ে গেছি। রাগিনী আজ 5 দিন পরে আমাদের বাসায় আসলো। কাহিনীটা কি বুঝতে হবে। রাগিনী এসে আমার পাশে দাঁড়ালো, তার পাশে বললে ভুল হবে, একবারে সামনে দাঁড়ালো। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাচ্ছি, কিন্তু ওইখানেও এসে দাঁড়িয়ে পড়লো। ডান সাইডে গেলাম, কিন্তু ওইখানেও এসে দাঁড়ালো। কেমন লাগে আপনার বলেন তো? মাথাটা উঠালাম। আপু সাইড দেন, আমি বাইরে যাব। আপু হঠাৎ আমার চোখের দিকে তাকালো। বুঝতে পারলাম রেগে গেছে। রাগলে আমার কি? আমি তো আর কিছু নই। এই এই কি সেই রাসেল যে আমাকে সব সময় রাগিনী বলে ডাকতো, প্রতিদিন আই লাভ ইউ বলে জ্বালাতন করতো, যাকে আপু বলতে বলতে রাগিনী বলতো, তাকে আপু বলার জন্য কয়েকবার থাপ্পড়ও দিয়েছিলাম, কিন্তু আজ না জানতে চেয়েও আপু বলল। সে কি আমার কথাগুলো তো অনেক কষ্ট পেয়েছে? একটা লোক কতটা কষ্ট পেলে এতটা চেঞ্জ হতে পারে? রাগিনী কথাগুলো ভাবতেছে। আমি পাশ কাটিয়ে চলে আসলাম, বন্ধুদের আড্ডাখানায় চলে আসলাম। ওইখানে এসে তো আমি অবাক হয়ে গেছি। এটা এটা তো ইরা। ইরা কেন এইখানে আসলো? আপনারা ভাবছেন ইরাটা কে আবার? তাহলে শুনুন, ইরা আমাকে ভালোবেসে আমাকে একবার প্রপোজও করেছিল, কিন্তু আমি না করে দিলাম, কারণ আমি তো সিনিয়র আপুকে ভালোবাসি। মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, কিন্তু একদিক দিয়ে খারাপও হচ্ছে। যদি আমি ইরার সাথে নাটক করে রাগিনীকে কষ্ট দিয়ে
তাহলে ইরা আমার প্রতি আবার দুর্বল হয়ে যাবে। আমি চাই না সেই আবার আমার জন্য কষ্ট পাক। তাদের পাশে গিয়ে বসলাম। সবাই তো আমাকে দেখে অবাক হয়ে গেছে। কী রে, সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি সত্যি আমাদের মাঝে আসলি, নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে? ও, ভুল হচ্ছে তাই না? দেখাচ্ছি তোদেরকে মজা, বলে তার কাছে গিয়ে দিলাম কয়েকটা ঘুষি। আউফ, লাগতেছে তো বাবা। লাগবে যে, ওটা কি তুই জানিস না? জানি তো। বাকিগুলো বন্ধুরা আমাদের কাণ্ড দেখে হাসতেছে, তাহলে মজা করতে গেলে কেন? আরে বাপ, ভুল হয়ে গেছে, এইবারের মতন ক্ষমা করে দে। মনে থাকবে তো? ছেড়ে দিলাম। হঠাৎ আমাদের পাশে রবি এসে বলল, মামা তুই আসছিস ভালো হলো। কেন, কি হয়েছে মামা? চল চল, আজকে একটা টুর্নামেন্ট আছে। কখন? এই তো 5 মিনিট পর শুরু হবে। তারপরে রবির সাথে খেলার মাঠে চলে আসলাম। রবিকে ডেকে বললাম, মামা কত টাকা বাজেট? 4000 টাকা বাজেট। মামা আমাকে 1000 দিতে হবে, তাহলে আমি খেলতে পারবো, না হলে আমি চলে যাব। আমরা ট্রপিক করে ফিলিং পেলাম। আচ্ছা মামা দিব, এবার তো ফিলিং কর। তারপরে ফিলিং করতেছি। ওই অব্র, রাসেলকে দেখলি? দেখেছি আপু। বাহ, যারা ভাবি বলে ডাকতো তারাও এখন আপু ডাকতেছে। এই তোরা তো আমাকে ভাবি ডাকতি, তাহলে আজকে আপু ডাকলে কেন? আরে আপু, তুমি কি ফকিন্নি বলার কখনো বউ হতে পারো? কোথায় তুমি আর কোথায় রাশেদ? তাছাড়া এতদিন আপনাকে ভাবি রাখার জন্য ক্ষমা করে দিবেন। অভ্র কথাটা বলে চলে গেছে, আর অভ্রর কথাটা রাগিনী বুকে এসে তীরের মতো লাগলো। চোখ দিয়ে অশ্রুকন্যা বের হচ্ছে। সে কি এতটা খারাপ ছিল যার জন্য তাকে ফকিন্নির বলা বললাম? পিছন থেকে অভ্রকে ডাক দিল রাগিনী। এই অব্র, রাসেল কোথায় এখন? রাগিনী কান্নাভাব কণ্ঠেই, সে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা করতেছে। রাগিনী স্কুলে মাঠে চলে আসলো। আমাদের বিপক্ষে দল 14 ওভারে 178 টার্গেট দিল। আমাদের জিততে হলে 84 বলে 179 রান নিতে হবে। মামা তুই নাম মাঠে, আর দেখে দেখে খেলবি। মনে রাখিস, আমরা 3 জন জিতলে তুই একজনে 1000 পাবি। মামা তুই চিন্তা করিস না, মনে কর এই ম্যাচটা আমরা জিতেছি, আর টাকাটা আমার হাতে দিয়ে দে। মামা টাকা তো আম্পায়ারের কাছে, শালা জিতলে আমাকে একটা টাকাও না দেওয়ার ধান দেয়। তা হবে না, তোর কাছ থেকে 1000 দিয়ে দেই। তারপরে রবির কাছ থেকে 1000 একটা নোট নিয়ে নিলাম। আজকে 5 দিন পরে টাকা হাতে নিলাম, তাও আবার নিজের শক্তি ক্ষয় করে। আজকে নিজেকে অনেক খুশি খুশি লাগতেছে। মাঠের চারপাশটা দেখে নিলাম। বাহ, শালা মাঠ তো লোকে ভরে গেছে। আমি মনে হয় কোনো দেশ থেকে ক্রিকেট খেলোয়াড় আসছি। ফুটবল খেলোয়াড় মেসি আসলেও মনে হয় এত লোক আসতো না। হঠাৎ মাঠে এক কর্নারে চোখ যেতেই আমি অবাক হয়ে গেছি। এইখানে রাগিনী খেলা দেখতেছে। বাহ, যেই মেয়েকে 15-20 বার ডাকার পরেও খেলা দেখতে আসতো না, সেই না ডাকার পরেও খেলা দেখতে চলে আসলো। রাগিনী পাশ থেকে কয়েকটা মেয়ে বলে উঠল, এই এটা রাসেল না? খেলা দেখতে আসা একটা মেয়ে আরেকটা মেয়েকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ, কেন তুই চিনিস না? তার উপর তো সব মেয়ে রাসেলকে ক্রাশ খেয়েছিস, কিন্তু সবাই তার জুনিয়র হওয়ার কারণে কাউকে পাত্তা দেয় না। দেখবি সে একাই এই ম্যাচটা জিতিয়ে দিয়ে আসবে। তার পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, তোমরা কি পাগল হয়ে গেছো? 84 বলে 179 রান কিভাবে নিবে? তাছাড়া রাসেল এক ওভারও টিকে থাকতে পারবে না। আরেকটা মেয়ে বলল, রাগিনী তাদের কথা শুনতেছে। তাই নাকি? তাহলে বাজেট হয়ে যাক। 5000 টাকার বাজেট ধরলাম। তারপরে তারা বাজেট ধরল। রাগিনী তাদের কাণ্ড দেখে অবাক হয়ে গেছে। ঠিক আছে, আমি স্ট্রাইকার আসলাম। রীতিমতো খেলা শুরু হয়ে গেছে। প্রথমে বল করলো, কিন্তু বল আমাকে ফাঁকি দিয়ে কিপারের হাতে চলে গেছে। কি দেখলি তো তোদের প্লেয়ার স্ট্রাইকারে গিয়ে কেমন ভুয়া হয়ে গেছে। আমাদের পক্ষে মেয়েটা মাথা নিচু করে আছে। দ্বিতীয় বল করলো, দ্বিতীয় বলও কাজে লাগাতে পারি নাই। কি দেখলি তো তোদের প্লেয়ার? আমাদের পক্ষে মেয়েটা এখনো মাথা নিচু করে আছে। এমন করে 1 ওভার চলে গেছে। 1 ওভারে আমার রান হয়েছে
3 রান। দ্বিতীয় ওভারে প্রথম বলে 6, দ্বিতীয় বল কিপারের হাতে, তৃতীয় বলে 4, চতুর্থ বলেও 6, পঞ্চম বল কিপারের হাতে, ষষ্ঠ বলে 6। এমন করে ওভার চলে যাচ্ছে। 7 ওভারে আমার ব্যক্তিগত রান 49। আমাদের রানের খাতায় মোট রান 80। আমাদের হাত থেকে উইকেট চলে গেছে 3টা। কিরে চুপ করে আছিস কেন? দেখলে আমাদের রাসেলের ব্যক্তিগত রান কত? বিপক্ষ মেয়েটি মাথা নিচু করে আছে। হঠাৎ মাথা তুলে বলল, সেই 50 করার আগে আউট হয়ে যাবে। ওটার জন্য বাজেট ধরবি? আমি তোদের টাকাগুলো খেতে চাই না। তুই টাকা খেলে কিছু হবে না, বাজেট ধর। না থাক, আমার কাছে টাকা নেই। আচ্ছা থাক। 8 ওভার চলতেছে। প্রথম বলে ক্যাচ উঠিয়ে দিলাম। ওই দেখলি তো, ক্যাচ উঠিয়ে দিল। শুধু শুধু টাকাগুলো খেতে দিতি। আগে ক্যাচটা ধরতে পারবে কি না তা দেখে। রাগিনী তাদের কাণ্ড দেখতেছে। ক্যাচটা মিস করলো। আমি 50 করে ফেললাম। এমন করে ওভার চলতেছে। 11 ওভার শেষ। আমাদের রানের খাতায় মোট 136 রান। উইকেট 5টা চলে গেছে। আমি সেঞ্চুরি করে ফেললাম। আরও 1 ওভার শেষ। আমার রান 150। রবি দৌড়ে আমার কাছে আসলো। মামা 5 বলে 5টা মেরে দিয়ে না রে। তুই কি পাগল হয়ে গেছিস? মামা না করিস না, আমাদের আসিফের বলে তো তুই 6 বলে 6টা মারলি। ওইগুলো তো তোর কাছে কোনো বলার না মামা, প্লিজ না করিস না। তার বিনিময়ে আমার জন্য কি আছে? মামা আরও 1000 পাবি। হি হি হি, হবে না। তোর আর কি আছোস? রাতে পার্টিও চাই। ঠিক আছে পাবি। ওকে মামা। লগে দেখতে পেলাম একটা ব্যানার উঠাচ্ছে। বাহ, আমার জন্য আরও ভালো হলো। আমার টার্গেট শুধু ব্যানার। ব্যানারও ঠিকতে পারবো, তার উপর 6ও মারতে পারবো। হঠাৎ মাইক থেকে বলতেছে, যেই ব্যানারে নিশানা লাগাতে পারবে তার জন্য 2000 টাকা পুরস্কার আছে। বাহ, আজকে সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম। মনে পড়ছে, আব্বু মুখ দেখে উঠেছি। প্রথম বলে 6 সোজা গিয়ে ব্যানারে লাগলো। দ্বিতীয় বলও গিয়ে নিশানা গিয়ে লাগলো। তৃতীয় বলও গিয়ে নিশানা লাগলো। বাহ, আজকে ব্যাটের কি হলো, সবগুলো ব্যানারের দিকে যাচ্ছে। কপালটা ভালো মনে হয় আজকে। মাঠের সব লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে। নিজেকে হিরো হিরো লাগতেছে। 5 বলে 5টা লাগিয়ে দিলাম। আরেক বলের জন্য রেডি হচ্ছি। এমন সময় এস গ্রুপ বলে উঠল, মামা আরেকটা মারি না, জোর করে দেই। আমি কথাটা শুনে রবির দিকে রাগী লুকে তাকিয়ে থাকলাম। দোস্ত সরি, তোকে এই কথা না বলে আজকের ম্যাচটা তুই জিতে দিতি না, সেই জন্য মিথ্যা কথা বললাম। আর মামা 5 বলে 5টা নিশানা কিভাবে লাগিয়ে দিলি? প্রথমে তোর ব্যাটকে নিশানা ঠিক কর, তারপরে তোর চোখকে নিশানা রাখ, দেখবি তুইও পারবি। শোন, আমার জন্য পানি নিয়ে আয়। পিছন থেকে একটা মেয়ে বলে উঠল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ঘুরে তাকিয়ে দেখলাম একটা মেয়ে বলল, ধন্যবাদ কেন? আপনার জন্য আজকে আমার টাকাগুলো ফিরিয়ে পেয়েছি। আমি আবার আপনার জন্য কি করলাম? আপনি খেলা জিতিয়েছেন সেজন্য। এটা আমার দল, তাই আমি জিতিয়েছি। পাশে ফিরে দেখলাম রাগিনী রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো কিছু বুঝতে পারছি না। রাগিনী আমার দিকে রাগী লোক দিয়ে তাকিয়ে আছে। আমি পাশ কাটিয়ে চলে আসলাম। রাগিনী আমার দিকে তাকিয়ে আছে। রাগিনী ভাবতেছে, রাসেল কি আমাকে দেখতে পায় নাই? এই রাসেল, এনে পানি। আর রাতে মামা রেস্টুরেন্টে চলে আসিস। আমি পানি বোতলটা নিয়ে বললাম, রেস্টুরেন্ট কেন যাব? আরে আগে ডিনার করবো, তারপর যাব। আচ্ছা, টাকাগুলো কি তুই আমার জন্য খরচ করতেছিস নাকি অন্য কোনো কারণ আছে? আরে ওটা মামা দিচ্ছে, যে আমাদের টিমের সবার জন্য। তা কেন দিচ্ছে? আরে যে দলকে হারিয়ে দিলাম সেই দল নাকি অনেক শক্তিশালী। আমরা যদি তাদেরকে হারিয়ে দিতে পারি তাহলে মামা আমাদের জন্য পার্টি দিবে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। হাঁটা দিলাম, কিন্তু সামনে রাগিনী চলে আসলো। চোখটা উঠিয়ে বললাম, আপু কিছু বলবে? এই নে টাকাগুলো রাখ। রাগিনী আমার দিকে কিছু টাকা দিয়ে বলল, কার টাকা? তুমি
বেনার ঠিকার কারণে তোমাকে টাকা দেবার কথা ছিল, তাই টাকা দিচ্ছি। সরি আপু, আমি ফকিন্নি না। ও হ্যাঁ, আমি তো ফকিন্নি, তবে অন্য কারো কাছ থেকে টাকা নেওয়ার মতো ফকিন্নি আজও হই নাই। সরি রাসেল, ওই দিনের কথার জন্য আমাকে ক্ষমা করে দে। আরে আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো আমার চাওয়ার কথা। পুরো 1 বছর আপনাকে বিরক্ত করেছি। যাই হোক, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কথাটা বলে বাসায় চলে আসলাম। এইদিকে রাগিনী কথাটা শুনে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলো। এ রাগিনী, তোর কি হয়েছে? রাগিনী কোনো কথা না বলে রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে শুয়ে কান্না করতেছে আর বালিশ ভিজাচ্ছে। এই মামুনি, তোমার কি হয়েছে আমাকে বলো মা। রাগিনী মা দরজার বাইরে থেকে বলতেছে। রাগিনী কোনো কথা না বলে রুমে শুয়ে আছে। মা, দরজাটা খোল না রে। কোনো কথা বলতেছে না রাগিনী। কিছুক্ষণ ডাকার পরে রাগিনী দরজা খুলল। রাগিনী মা তার কাছে এসে বলল, তোর কি হয়েছে বল তো মা। মা, আমি যে অনেক বড় অপরাধ করে ফেলেছি। কার সাথে কি করেছি? কোনো কথা বলতেছে না। আচ্ছা, না বললে বলিস না, ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। কথাটা বলে রাগিনী মা চলে গেছে। কিরে মামা, আসলি? তোর আসতে এত দেরি হলো কেন? বলিস না, আর রাস্তা জ্যাম ছিল। আর বলতে হবে না তোকে। তাদের সাথে ডিনার করলাম, তারপরে অনেক মজা করলাম। 2টা বাসায় আসলাম। খাইছে মা আমাকে। চোরের মতো বাসায় ঢুকলাম, কিন্তু হঠাৎ কে যেন বাসার লাইট জ্বালিয়ে দিল। মনে হয় মা বসে আছে আমার জন্য। সোজা এসে মা আমার কান ধরল। ওই এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আসলে মা, বন্ধুরা একটা পার্টি দিয়েছিল, ওটাতে গিয়েছিলাম। কানে ধরে 20 বার উঠবোস কর। মা, আর কমানো যায় না? তুই করবি নাকি তোর আব্বুকে ডাকবো? না ঠিক আছে, দিচ্ছি। এতপর উঠবোস করা শেষ। ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। যা গিয়ে শুয়ে পড়। রুমে এসে শুয়ে পড়লাম। সকালে কে যেন আমাকে জড়িয়ে ধরে পাপ্পি দিচ্ছে। আমি চোখ খুলে অবাক হয়ে গেছি। রাগিনী আমার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে আমাকে কিস করতেছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। আপু, আপনি এগুলো কি করছেন? আর আপনি এত সকালে আমাদের বাসায় কি করছেন? আর আমার রুমে দরজা বন্ধ করলে কেন? আগে উঠে ফ্রেশ হয়ে আয়। আপনি আমার রুম থেকে বের হন, আমি ফ্রেশ হয়ে আসতেছি বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে বের হলাম, কিন্তু আপু এখনো বসে আছে। আপু, কিছু বলবে? ওই দিনের জন্য আমি তোর কাছে লজ্জিত। তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি তো? তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস? আপনাকে ক্ষমা করে দিলাম। ধন্যবাদ তোকে। রাগিনী আমার দিকে তাকিয়ে চলে গেছে। সেই ভাবতেছি আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তবে ঠিক ক্ষমা করে দিয়েছি, কিন্তু আগের মতো হতে পারবো না। রাগিনীর সাথে হঠাৎ মা আমার রুমে আসলো। এই রাসেল, ধর তোর বড় মামিকে কেন ফোন দিয়েছে দেখ। মা মোবাইলটা দিয়ে চলে গেছে। আমি মোবাইলটা কানে ধরলাম। রাসেল, তোমার মামার ঠ্যাং আবার ফুলে গেছে। আচ্ছা মামি, আমি দেখতেছি বলে ফোনটা কেটে দিলাম। এখন কি হবে? আমি তো তাদের বাসায় যাব না, তাহলে এখন মামাকে কে নিয়ে আসবে? এখন মামাকে কিভাবে নিয়ে যাব? মাথায় কিছুই আসতেছে না। কি করি এখন আমি? না পারছি তাদের বাসায় যেতে, না আসতেছে মাথায় বুদ্ধি। ওই বুদ্ধি মামা, কোথায় তুমি? তাড়াতাড়ি চলে আসো মাথায়। পেয়েছি একটা সলিউশন, দেখি কাজ হয় কি না। হ্যালো মামা, কোথায় তুই? আকাশে উঠতেছি, তুই উঠবি আমার সাথে? ওই শালা, তুই কি আমাকে পাগল পেয়েছিস যে তোর সাথে আকাশে উঠবো? এখন বল তুই কোথায়? শালা, এই সময় আমি কোথায় থাকি? কলেজে থাকিস তো? শালা, তোর ক্লাস করতে হবে না, তাড়াতাড়ি আমার বাসায় চলে আয়।
আমি পারবো না, আমার ক্লাস করতে হবে। ঠিক আছে, আমিও ক্রিকেট ম্যাচগুলো খেলবো না বলে ফোনটা কেটে দিলাম। আমি জানি সে আমার বাসায় চলে আসবে। 5 মিনিট পরে বাসার কলিং বেল বাজতেছে। গিয়ে দরজা খুললাম, দেখলাম রবি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে সোফায় রাখলাম। চল চল। আরে আরে দাঁড়া, কোথায় যাব? আর তুই এমন করতেছিস কেন? আগে বাইকে বস, তারপরে বলতেছি। তারপরে বাইকে বসলো, আমিও গাড়ি চলা শুরু করলাম। মামা শোন, তুই রাগিনীর বাসায় গিয়ে মামাকে নিয়ে আসবি, আর মামি জিজ্ঞেস করলে বলবি আমি গাড়ির জন্য গিয়েছি। কেন? আমি কেন তোর মামাকে আনবো? তোকে আমি যা যা বললাম তাই করবি তুই। এখন গাড়ি থেকে নাম। সেই গাড়ি থেকে নেমে চলে গেছে মামা বাড়ি। আমিও গাড়ির জন্য বসে পড়লাম। মামা গাড়ি আছে, তবুও গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। কি রে রবি, রাসেল কোথায়? সেই গাড়ির জন্য গিয়েছে? গাড়ি তো আমাদের বাসায় আছে, তাহলে সেই গাড়ির জন্য গিয়েছে কেন? গাড়ি ড্রাইভ করতে দেয় না, তাই গাড়ির জন্য গিয়েছে মনে হয়। আমার জানা মতে তো রাসেল গাড়ি ড্রাইভ করতে পারে। তার মানে কি রাসেল আমার কথা মতো আমাদের বাসায় আসবে না? আরে আপু, আপনি গাড়ি থাকতে বাইকে বসতেছেন কেন? তারপরে রবি মামাকে নিয়ে আসলো। আমি গাড়িতে উঠালাম মামাকে। রাগিনী আমার দিকে কয়েকবার তাকিয়েছে, আমি তার দিকে একবারও তাকিয়ে দেখি নাই। তারা সবাই মামাকে নিয়ে একটা গাড়িতে বসে পড়ল। হঠাৎ দেখলাম রাগিনী গাড়ি থেকে নেমে আসতেছে, সোজা আমার কাছে এসে বাইকে বসলো। আমি তো রাগিনীর কাণ্ড দেখে অবাক হয়ে গেছি। বসলে কোনো সমস্যা? বসলে কোনো সমস্যা না, তবে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আপনার মা বাবা অনেক কষ্ট পাবে। তাদেরকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বাইক স্টার্ট দে। কি আর করার, বাইক স্টার্ট দিলাম। গাড়িটার আপন গতিতে চলতেছে। হঠাৎ বুঝতে পারলাম রাগিনী আমাকে তার 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল, যেন কেউ আমার গায়ে কারেন্টের শক দিয়েছে। এই আপু, আপনি কি করতেছেন? আপনার বয়ফ্রেন্ড দেখতে পেলে খারাপ ভাববে, ছাড়েন আমাকে। তুই গাড়ি চালাবি নাকি মাইর খাবি? আর কোনো কথা বললাম না, চুপচাপ গাড়ি চালাচ্ছি। সেই খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরল, যেন আমি তার বয়ফ্রেন্ড। তারপরে হসপিটালে চলে আসলাম। ডাক্তার মামির সাথে কথা বলতেছে। আমি গিয়ে মামির পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, মামি কি হয়েছে মামা? তেমনি কিছু না, সামান্য একটু ফুলে গেছে যে। ডাক্তার ওষুধের লিখে দিচ্ছে। আচ্ছা, ওষুধ আমি নিয়ে আসবো, আপনারা চলে যান। রবি তাদেরকে গাড়িতে উঠিয়ে দেয়, কিন্তু রাগিনী আমার পাশে দাঁড়িয়ে আছে। আপু, আপনি যাবেন না? ওই, তুই আমাকে আজকে থেকে আপু ডাকবি না। কি বলেন আপু? আপনি তো আমার সিনিয়র। সিনিয়রকে কি বলতে হয় তা আপনি ভালো করেই জানেন। ওই সব কিছু আমি জানি না, আমি যা বললাম তুই তা করে বলবি। সরি আপু, আমি পারবো না। তোকে পারতে হবে। আমি পারবো না। তোকে পারতে হবে। আমি পারবো না। এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে কে যেন এসে দিল। আমার ঝগড়ার মাঝে ডাক্তার এসে থামিয়ে দিল। তোমরা ভাই বোন তো ঝগড়া অনেক করলে, এখন একটু থামো। আপনারা ভাবছেন ডাক্তার কিভাবে আমাদের চিনল? ডাক্তার হলো আমার আব্বুর বন্ধু। আমরা ডাক্তার আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। ওষুধগুলো নিয়ে মামাকে খাইয়ে দিও। ডাক্তার আঙ্কেল থেকে রিসিপ্টটা নিয়ে একটা ফার্মেসিতে এসে ওষুধ নিলাম। তারপর বললাম, আপু আপনি গাড়ি করে বাসায় চলে যান। কেন, তুই কোথায় যাবি? এইখানে এই মেয়েকে কিছু বলা যাবে না। যদি আমার মান সম্মান ওপর হানি এনে তাহলে তো আমি শেষ, আর এই পৃথিবীতে থাকা হবে না। উপরওয়ালার টিকিট কাটতে হবে। টিকিট কাটার চেয়ে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। আপু ওই দিকে চলেন, এইখানে আপনাকে লোকে দেখতেছে। দেখলে দেখুক। এক প্রকার জোর করে তাকে এক সাইডে নিয়ে আসলাম। আপু আমি একটা কাজে যাব, আপনি বাসায় চলে যান। আমি কোথাও যাব না, আজকে তোর সাথে ঘুরবো। কি নিয়ে ঘুরবে? কেন, তোর বাইক নিয়ে ঘুরবো। আমার বাইক তো নষ্ট হয়ে গেছে। ওই মিথ্যা কথা কেন বলতেছিস?
এখন না তো, বাইক নিয়ে আসলাম। আমিও জানি তো, এইখানে রেখে গিয়েছিলাম, তারপরে কে যেন বাইকটা নষ্ট করে দিয়ে চলে গেছে। ওই, তোকে ঘুরতে হবে না, তুই বাইকের চাবি দে। তার মানে আমি বেঁচে গেলাম। ভাবতেও কেমন যেন ভালো লাগতেছে। তাড়াতাড়ি চাবিটা দিয়ে দিলাম। আমি পিছন ফিরে হাঁটা ধরলাম। ওই দাঁড়া। ধ্যাত, আবার কেন ডাকতেছে? তারপরে তার কাছে এসে দাঁড়ালাম। আপু বলো। টাকা দে। আপু, টাকা তো আপনার কাছে আছে, তাহলে টাকা আমার কাছে চাচ্ছেন কেন? তাছাড়া ফকিন্নি পোলা কাছে তো টাকা থাকে না। এইভাবে বলছিস কেন? তার জন্য তো সরি বললাম আমি। আচ্ছা বাদ দাও ওইসব কথা, এখন বলো কত টাকা লাগবে আপনার? আমি যত চাইবো তত টাকা দিতে পারবি তো? না থাকলেও দেওয়ার চেষ্টা করব। আমার 20,000 টাকা লাগবে, দিতে পারবি তো? সেই ভাবতেছে মনে হয় আমার কাছে এখন কতটা টাকা নেই। আমার কাছে এখন এতটা টাকা নেই। পকেটে থেকে টাকা বের করে আপুকে দিলাম। আপু অবাক হয়ে টাকাগুলো নিল। আমি টাকাগুলো দিয়ে আবার পিছু হাঁটা দিলাম। পিছন থেকে রাগিনী আবার ডাক দিল। এই মেয়ে না জানি আবার কি করে। বলো আপু। আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? একটা মেয়েকে একা রেখে যাচ্ছিস, তার উপর আবার বাইকও চালাতে বলতেছিস। আমি মাথা নিচু করে আছি। এই নে চাবি আর বাইক স্টার্ট দে। কি আর করার, বাইক চালাচ্ছে আর রাগিনী আমাকে তার বয়ফ্রেন্ডের মতো জড়িয়ে ধরে আছে। আপু, কোন দিকে যাব? ডান দিকে যা। তারপরে ডান দিকে চালাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে রাগিনী বলল, এই থাম। আমি বাইকটা ব্যাক করতে রাগিনী এসে আমার উপর লেপ্টে পড়ল। সরি আপু, আসলে আমি বুঝতে পারি নাই আপনি আমার উপর পড়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এখন কোন দিকে যাব? এই রাস্তা দিয়ে ঢুকে পড়। তারপরে চিকন রাস্তাটা দিয়ে বাইক ঢুকিয়ে দিলাম। জানি না আপু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বলল, এইখানে দাঁড়া। আমি বাইকটা ব্রেক করে দাঁড়ালো। আপু বাইক থেকে নেমে পড়ল। আমি বাইকটা ঘুরিয়ে চলে আসতে যাব, তখন আপু ডাক দিল, ওই তুই কোথায় যাচ্ছিস? আপু, আপনি আপনার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবেন ওইখানে, আমি বদের হাড্ডি হয়ে থাকতে চাই না। তোকে কে বলেছে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছি? এতে বলার কি আছে? এমন নিস্তব্ধ পরিবেশে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছাড়া আর কেউ আসে না। সো আমার কেউ নেই, তাই আমার এই জায়গায় থাকার কোনো প্রশ্ন ওঠে না। তুই বেশি কথা বলিস, এখন বাইক থেকে নেমে আয়। সরি আপু, আমি এইখানে থাকতে পারবো না। তাছাড়া এইখানে ভূতের ভয় আছে, তাই আমি চাই না আমার মায়ের একমাত্র ছেলে ভূতের পাল্লাই পড়ুক। সো আমি এখন চলে যাব। তুই আর একটা কথাও বললে আমি তোর হাত পা ভেঙে দিব, আর এইখানে জানোয়ারগুলোকে দিয়ে চলে যাব, বুঝতে পারছিস? আমি তার ভয়ে বাইক থেকে নেমে তার পাশে গিয়ে দাঁড়ালাম। এই তো গুড বয়। চলো। তারপরে রাগিনী আমার হাতটা ধরলো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম সেই সামনের দিকে তাকিয়ে আছে। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না। কথাটা বলতে রাগিনী তার ঠোঁট দুইটি আমার ঠোঁটের সাথে জোড়া করে দিল। প্রায় 3 মিনিট পরে ছেড়ে দিল। এটা কি হলো আপু? যা হবার তাই হয়েছে, আর একটা দেই, তারপরে বুঝতে পারবি। না আর লাগবে না। আমি বুঝতে পেরেছি। রাগিনী হাসতেছে আর আমার হাত ধরে হাঁটতেছে। কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটা জায়গায় চলে আসলাম। এই বাবু, এদিকে তাকাও। আমি তো কিছু বুঝতে পারছি না, এখানে ছোট বাচ্চা কোথা থেকে আসলো? আমি তো তাকিয়ে অবাক হয়ে গেছি। সামনে দেখতে পাচ্ছি একটা বড় বট গাছ। গাছটা অনেক শাখা উপশাখা আছে। মনে হয় অনেক বছরের একটা বড় গাছ। যে কেউ এই গাছটা দেখলে পাগল হয়ে যাবে। কিন্তু এই রাগিনী এই জায়গার সন্ধান কোথায় পেল? হতেও পারে তার বয়ফ্রেন্ডের সাথে আসছিল। এই আপু, এখন কোথায় যাব? তোকে না বললাম আমাকে আপু বলে ডাকবি না? তাহলে কি বলে ডাকবো? কেন রাগিনী বলে ডাকবি? আমি পারবো না। আপনি আমার বড়, আমি কিভাবে আপনাকে নাম ধরে ডাকি? আমি চাই না তুই আমাকে আপু বলে ডাক, সো তুই আমাকে নাম ধরে ডাকবি। কিন্তু আপু, লোকে শুনলে কি বলবে? তুই কি লোকে খাবার খাচ্ছিস যে তোকে লোকে কথায় কান দিতে হবে? আমি যেটা বললাম তুই সেটাই করবি। আচ্ছা, দেখা যাবে। ওই সব দেখা বাদ দে।
আজ থেকে তুই আমাকে নাম ধরে ডাকবি। চল এখন তোকে নিয়ে ঘুরবো। এই মেয়ে কি আমাকে ভালোবেসে ফেলেছে? সেই যদি আমাকে ভালোবেসে ফেলে তাহলে তো আমার মান সম্মানের উপর হানি আনবে। এখন কি করে তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেই? ওই কি ভাবছিস, চল আমার সাথে। রাগিনী আমার হাতটা ধরে হাঁটতেছে। বুঝতে পারলাম মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তার কাছ থেকে দূরে থাকতে হবে। সেই আমাকে বটগাছের নিচে নিয়ে আসলো। এইখানে কেন নিয়ে আসলে? আপু ডাকলে আবার কি করে আল্লাহ জানে, সেই জন্য আপু ডাকলাম না। এইখানে তোর সাথে প্রেম করবো তাই নিয়ে আসলাম। সি আপু, আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? একটা ছোট ছেলের সামনে ভালোবাসার কথা বলতেছো? পারলে ছোট ছেলেটাকে আইসক্রিম এনে দাও। আপনি জানো না ছোট ছেলেদেরকে সামনে এইসব কথা বলতে নেই? এই চুপ কর বেয়াদব, ছোট বাচ্চা তাই না, দেখাচ্ছি তোকে আমি। বলে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু আমি পারতেছি না। সেই অনেক শক্ত করে ধরলো। 4 মিনিট পরে ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি। তুই ছোট বাচ্চা তাই না? আর একবার যদি ফাজলামো করিস তাহলে তোকে এই জঙ্গলে রেখে চলে যাব। এখন চুপচাপ আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়। রাগিনী বটগাছের নিচে বসে পড়ল। আমিও জীবজন্তুর ভয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আমার এমন ব্যবহার দেখে মিটমিট করে হাসতেছে আর তার হাত দিয়ে আমার মাথায় স্পর্শ করতেছে। তার ছোঁয়াগুলো আমার অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যদি হাজারো বছর তার কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে পারতাম তাহলে আমার জীবনটা পুরো ধন্য হয়ে যেত। প্রকৃতি থেকে হালকা হালকা বাতাস বয়ে আসতেছে আর তার খোলা চুলগুলো উড়তেছে যেন হাজারো বক আমার সামনে দিয়ে উড়ে যাচ্ছে। তার নাকের পাশে একটা কালো তিল আছে যা দেখতে তাকে অনেক সুন্দর লাগে। কিছু কিছু চুল তার নাকে মুখে চলে আসতেছে। সে হাত দিয়ে চুল ছাড়ানোর ব্যস্ততা আছে। আমি তার দিকে এক নজরে তাকিয়ে আছি, যেন আমার চোখে পলক এক হতে চাচ্ছে না। তাকে ভীষণ সুন্দর লাগতেছে, বলার মতো ভাষা নেই। সেই চুলগুলো ছাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু বারবার চুলগুলো চলে আসতেছে। এখন 2 হাত দিয়ে চুল ছড়াচ্ছে, তবুও পারতেছে না। সেই হঠাৎ রাগিনী বলে উঠল, এই রাসেল, এমন করে কি দেখতেছিস? তোমাকে দেখতেছে। এই কি বললি? না মানে বটগাছ দেখতেছিলাম। রাগিনী আমার কথা শুনে হাসতেছে। এখন হয়েছে, চলো তো। আমার মনে হচ্ছে আরেকটু থাকতে, কিন্তু রাগিনী এখন চলে যাচ্ছে কেন? আরেকটু থাকি না, চলো তো। তারপরে রাগিনী আমার হাতটা ধরে হাঁটতেছে। এখন সময় হবে 4টা। আমরা দুপুরের পরে এখানে আসছিলাম, পুরো 2 ঘন্টা বটগাছের কাছে চলে গেছে। এখন এই জঙ্গলের দিকে রাগিনী কোথায় যাচ্ছে? এইখানে আবার পার্কটা আছে নাকি? এই জঙ্গলের ভিতরে পার্ক কেন থাকবে? পার্ক থাকার না থাকলে এই দিকে কেন যাচ্ছে রাগিনী? সে কি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে? আপু, আমরা এইদিকে কেন যাচ্ছি? আপু বলার সাথে সাথে রাগিনীর চোখ 2টা লাল করে ফেলছে। মনে হচ্ছে আপু বলে অনেক বড় ভুল করে ফেলেছি। এইদিকে তোকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছি। রাগিনী বেশ রেগে বলল, আপু আপনি কল দিয়েছে? এই কয় তা না, কিন্তু কেন এই কল রাজা, দিয়েছে? একদমই না, এখানে থাকে তো। আমরা একটা জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছি। জায়গায় ওইদিকে একটা টিভি এটা কোনো চলে পার্ক? গেছে। আমার